আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার নিয়ে এসেছি সেটা হলো Realme Narzo সিরিজের সবচাইতে পপুলার একটি ফোন Realme Narzo 50 Pro 5G। স্যামসাংয়ের GM1 সেন্সর থাকা Dimensity 920 এর মতো শক্তিশালী প্রসেসরের পাশাপাশি 90 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট দিয়ে আসা এই ফোনটি কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড বেশ ভালো একটা সেলিং ফোন বলতে পারেন, এবং আমাদের কাছেও কিন্তু এই ফোনটি প্রায় 4 থেকে 5 মাস ধরে রয়েছে। ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন লেগেছে আমাদের কাছে, অর্থাৎ এটা গেমিং পারফরমেন্স বলেন, ফটোগ্রাফি পারফরমেন্স বলেন, এবং ডে টু ডে ইউজ করে কেমন পারফরমেন্স পেয়েছি তার সব কিছু নিয়েই আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং Realme Narzo 50 Pro মোবাইলটির আউটলুক এবং ডিজাইন কিন্তু বেশ স্টাইলিশ। পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং দেয়, এবং এই টেক্সচার থাকার কারণে যে কারো কাছে ফোনটি হাতে নিয়ে বেশ প্রিমিয়াম লাগবে। তবে রিয়ার প্যানেলে কোনো প্রকার প্রোটেকশন না থাকলেও ডিসপ্লেতে রয়েছে হলো কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এছাড়াও 6.4 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8 মিলিমিটার এবং ওয়েট হলো 181 গ্রাম। ওভারঅল কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ফোনটা ক্যারি করে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নাম হলো হাইপার ব্লু। এই মোবাইলটি কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো হাইপার ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছিল পাওয়ার বাটন এবং লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন থাকলেও নেই কোনো মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমাদের কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হয়েছে, এবং ফিঙ্গার টাচ করার সাথে সাথেই ফোনটি আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 31টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ঠিকঠাক ছিল, 100% ভলিউম, আমরা কোনো প্রকার ডিস্টরশনে দেখা পাইনি। সেই সাথে সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস আমাদের কাছে ব্যালেন্সড মনে হয়েছে। ওভারঅল এই ফোনটার স্পিকার পারফরমেন্স প্রাইস বিবেচনা আমাদের কাছে ভালোই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে Realme UI 4.0, এবং সেই সাথে মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে 90 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি 8GB র্যাম থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবলভাবে অনেক হেভিলি ইউজ করেছি। কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হওয়ার কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস রান করে খুব ইজিলি সফট করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.4 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, এবং সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 411 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবলভাবে আমার ফোনটি ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট ছবি তোলার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে তো বডি রেশিওর কথা বলতে গেলে ভেজেল এরিয়াগুলো ঠিকঠাক লাগলো, চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় একটু মোটা মনে হয়েছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরের লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা, এবং মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং আইসোসেলের GM1 সেন্সর। দেন আইটি ক্যামেরা হলো 2.8 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা মেইন ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। সেই সাথে কালার ডিটেলস ওভারঅল ডে লাইট কন্ডিশনে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। তবে রেড কালারটা একটু বেশি বুস্ট করছিল, সেই সাথে ছবিগুলো বেশ পাঞ্চি ছিল। কালার টোনটা ওভারঅল আমার কাছে বেশ ভাইব্রেন্টই লেগেছে, এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা থেকে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। ইভেন কালার টোনটাও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডে চরম লেভেলের ছবি তোলা যাচ্ছিল। ডায়নামিক রেঞ্জ সহ কালার টোনটা বেশ ভালোভাবে ধরে রাখতে পারে। এজ ডিটেকশনও বেশ ভালোভাবেই কভার করছিল। সেই সাথে মোবাইলটিতে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। তবে আমরা 1080p 60 FPS এ ভিডিও শুট করেছি। ভিডিওতে আমরা অনেক বেশি পরিমাণে শেকি ফিলটা পাইনি, তবে OIS থাকলে আমরা আরো বেশ ভালো স্টেবল পারফরমেন্স পেতাম ভিডিও করে। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.45 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় ডায়নামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করছিল। ইভেন এজ ডিটেকশনও প্রাইস হিসেবে দুর্দান্ত কাজ করতে পারে। সেই সাথে কালার টোনটা বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়ার এডিট ছবি উঠে এই মোবাইলটি রিয়ার প্যানেলে ক্যামেরা দেয়, তাই যে কারো কাছে বেশ ভালো লাগবে, এবং আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই ফোনটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Narzo 50 Pro মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড
1 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর এই ফোনটা থেকে আমরা মোটামুটি চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা হালকা পাতলা এবং বেসিক ইউজ করেছি। অপরদিকে যখন আমরা টানা ভিডিও দেখেছি অর্থাৎ মুভি দেখেছি এবং তার পাশাপাশি টানা গেমিং করেছি, তখন এই ফোনটা চার্জ ব্যাকআপ বা স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা অ্যারাউন্ড 5 আওয়ার্সের থেকে একটু বেশি। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 920 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটি রয়েছিল মালি G68। এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট দুটো ভেরিয়েন্টই পাওয়া যায়, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটার প্রাইস হলো 27 থেকে 28,000 টাকা, আর 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হলো 25,000 টাকা থেকে 26,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,03,495, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 926, মাল্টি করে 2,358 এবং স্টোরেজ স্পিড চেক করতে যায় মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 830 MB/s, রাইট স্পিড পেয়েছি 384 MB/s। এই মোবাইলের গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা HDR গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি, অর্থাৎ যথেষ্ট ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি এবং Dimensity 920 মতো স্ট্রং প্রসেসর থাকার কারণে এই ফোনটা দিয়ে PUBG গেমস আমরা অনেক স্মুথভাবে খেলেছি। খুব একটা ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। অনেক লং টাইম গেম প্লে করার সময় কিছুটা হিটিংয়ের দেখা পেয়েছি, বাট সেটা অনেক বেশি 2-3 ঘন্টার উপরে খেলে তখন স্লাইটলি হিট হয়, যেটা খুবই স্বাভাবিক। অপরদিকে আমরা এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, কোনো ধরনের কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। শ্যাডো অন করে ফুল ফেসে ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমস একদম স্মুথলি রান করে প্লে করতে পেরেছি। তার পাশাপাশি কল অফ ডিউটিও এই ফোনটাতে খেলতে পেরেছি একদম ম্যাক্সিমাম গ্রাফিক সেটিং এবং ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্সে পেয়েছি, কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। F9 গেমসটি খেলেছি এই ফোনটিতে, কালার টোন অনেক ভালো ছিল, গেম প্লেও অনেক স্মুথ ছিল, দ্যাটস F9 গেমস খেলে আমাদের অনেক ভালো লেগেছে। এবং তার পাশাপাশি ফোনটাতে আমরা eFootball গেমসটাও খেলেছি ফুল গ্রাফিক সেটিংয়ে, একদম বাটার স্মুথ পারফরমেন্স ছিল। যারা মেনলি eFootball গেমসটা খেলে থাকেন তাদের কাছে এই ফোনের ডিসপ্লে পারফরমেন্সের কারণে ফোনটা গেম খেলে আরো বেশি ভালো লাগবে। এবং এই ফোনটার হিটিংয়ের কথা যদি বলতে চাই, লং টাইম গেম প্লে করতে, অর্থাৎ আমি একটু আগে বললাম যদি আপনি PUBG প্রায় 3 ঘন্টা প্লাস খেলেন, স্পেশালি যদি আপনি মোবাইল ডাটা দিয়ে যদি আবার ভিডিও টিডিও দেখেন, সিমের ডাটা দিয়ে, তখন এই ফোনটা কিছুটা হিট হয় রিয়ার প্যানেলে ক্যামেরার এই অংশে, তবে সেটা কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই ফোনটাতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই। সো আপনার যখন স্টোরেজ ফিল আপ হয়ে যাবে তখন হয়তো আপনার গুগল ড্রাইভ বা ড্রপ বক্সে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সেন্ড করতে হবে, যেটা আমি মনে করি অনেক বড় একটা ল্যাকিংস। এখনকার যুগ অনুযায়ী ভালো ক্যামেরা ফোন থাকলে অবশ্যই এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রাখা উচিত অথবা বড় মেমোরি দেওয়া উচিত সাথে। যাই হোক, দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে, ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকলেও কোনো ধরনের কোনো ওয়াটার রেসিস্ট্যান্স নাই এবং ডাস্ট রেসিস্ট্যান্স নাই, যেটা অবশ্যই মনে করি এই প্রাইস বিবেচনায় এই ফোনটিতে থাকা উচিত ছিল। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, বাট তার পরিবর্তে 120 Hz রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। এবং এই ফোনটার রিয়ার প্যানেলের ক্যামেরা দিয়ে যখন আমরা ভিডিও শ্যুট করেছি, ভিডিও ক্যামেরাতে আমি মনে করি প্রাইস হিসাবে এই ফোনটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকা উচিত ছিল, তাহলে আমরা ভিডিও শ্যুট করে আরও অনেক ভালো পারফরমেন্স পেতাম। যাই হোক, এই ফোনটার কিন্তু অনেক বেস্ট দিকও রয়েছে, যেটা আসলে না বলার নয়, যেটার কারণে ফোনটা অনেক বেশি সেল হয়। তার মধ্যে নাম্বার 1 হলো যেটা আমি একটু আগে বললাম, সেটা হলো এই ফোনটার ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে এবং যেহেতু এটা একটা 6.4 ইঞ্চি সাইজের ডিসপ্লে সহ ফোন, বেশ কম্প্যাক্ট একটা ফোন, হাতে নিয়েও হ্যান্ডি একটা ফিল পাওয়া যায়, দ্যাটস ওয়াই ফোনটা ইউজ করতে অনেক ভালো লাগে। তার পাশাপাশি চার্জ ব্যাকআপ কিন্তু দুর্দান্ত, 1.5 দিন থেকে অনেক সময় আমরা 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, স্পেশালি যখন আমরা হালকা পাতলা ইউজ করেছি। বাট নর্মালি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ অন অ্যান অ্যাভারেজ আমরা পাচ্ছি, যেটা অনেক বড় একটা বিষয়। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার মাল্টিটাস্কিং কিন্তু অনেকই ভালো। আর এই ফোনটা আমার কাছে এখন আপডেট দেওয়ার পর এই মুহূর্তে এটাতে Android 13 রয়েছে এবং Realme UI 4.0 রয়েছে, এটাতে কিন্তু Android 14-এরও আপডেট আসবে। সো যে বিষয়টা হলো আপডেট নিয়েও কোনো ইস্যুস নেই। অনেক সময় দেখা যায় যে একটু ফোন যখন একটু আগে লঞ্চ হয় আমরা আপডেট নিয়ে কনফিউশন থাকি, বাট এই ফোনটাতে আমি যতদূর জানি Android 14 এবং Android 15 লাস্ট আপডেট হিসাবে এই ফোনটাতে আসবে। দেন যে কথাটা বলবো, এই ফোনটা অ্যামোলেড প্যানেল এবং ডিসপ্লে প্যানেলের কোয়ালিটি অনেক ভালো, কালারটা অনেক ভাইব্রেন্ট, গেমিং করার সময় বা মুভি দেখার সময় আমাদের কাছে অনেক ভালো লেগেছে। এবং এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স খুবই স্মুথ। আপনারা আমাদের ক্যামেরা সেকশনে যে এই ফোনটা দিয়ে তোলা যে ছবিগুলো রয়েছে সেটা দেখে নিন, তাহলে আপনাদের একদম আইডিয়া হয়ে যাবে। এবং তার পাশাপাশি এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্স আমাদের
অনেক ভালো লেগেছে এবং এই ফোনটার ভিডিওতে ওএস না থাকলেও ওভারঅল ভিডিও পারফরমেন্স আমি খারাপ বলবো না। এবং গেমিংয়ের কথা বলতে গেলে এই ফোনটাতে Dimensity 920 যে প্রসেসরটা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল প্রসেসর গেমিংয়ের জন্য। সো আমরা গেমিং পারফরমেন্স কিন্তু অনেকই ভালো পেয়েছি। এই মুহূর্তে আর গেমিং নিয়ে কথা বলবো না, আপনারা একটু পিছনে যেয়ে আমাদের গেমিং সেকশনে এই ফোনটা গেমিং পারফরমেন্সটা দেখে নেন, আইডিয়া হয়ে যাবে। বাট একটা কথাই বলবো, গেমিংয়ের জন্য এটা আমার কাছে বেশ বাটার স্মুথ একটা ফোন মনে হয়েছে, স্পেশালি মিড বাজেট সেগমেন্টে রাইট নাও বাংলাদেশ মার্কেট অনুযায়ী যদি আমি চিন্তা করি। সো ওভারঅল সব কথা শেষ কথা, আসলে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে? নাম্বার 1, যারা হেভি গেমিং করেন, বাজেট 25 থেকে 27,000 টাকার মধ্যে এবং সেই সাথে মোটামুটি ভালো ফটোগ্রাফিও করেন এবং তার পাশাপাশি 6.4 ইঞ্চির ডিসপ্লে, অর্থাৎ একটা হ্যান্ডি কম্প্যাক্ট সাইজের ফোন নিতে চাচ্ছেন এবং সেই সাথে বেশ ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে আমি আবারও বলতেছি 25 থেকে 26, 27 বা 28,000 টাকার মধ্যে Narzo 50 Pro, অর্থাৎ এই ফোনটা নাম্বার 1 চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Narzo 50 Pro এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।